আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। তুমি দেখো তো, তুমি যখন তোমার এলাকার কোনো বড় ভাই কিংবা তোমার রিলেটিভস কেউ যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিংবা সরকারি কোনো জব যখন পায়, তখন তুমি যদি তাদের কাছ থেকে পরামর্শের জন্য যাও যে আমি কীভাবে পড়বো, কীভাবে পড়লে আমি ভালো করতে পারি, তখন তারা তোমাকে সবার আগে একটা পরামর্শ দেয়, সেটা হচ্ছে বেসিকটাকে স্ট্রং করো। তোমাকে বলবে যে তুমি বেসিকটাকে স্ট্রং করো। সেই বেসিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক কি? ইংলিশ। অর্থাৎ তুমি ইংলিশের বেসিকটাকে স্ট্রং করো, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। সে ছোটোবেলা থেকে যার কাছেই তুমি যাচ্ছ, সবাই তোমাকে বলছি ইংলিশের বেসিকটাকে স্ট্রং করো। তোমার স্কুল টিচার, তোমার কলেজ টিচার, তোমার বড় ভাই, আশেপাশে যেই আছে সবাই তোমাকে বলতেছে বেসিকটাকে স্ট্রং করতে। আসলে সত্যি কথা কি জানো? তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে আসলে তুমি ইংলিশের বেসিক জিনিসটা কি, ইংলিশের বেসিক কাকে বলে, সেটা তুমি আজও বুঝতে পারছো? আমার বিশ্বাস তুমি বুঝতে পারো নাই। তুমি বলবা যে হ্যাঁ আমি পারি, ইংলিশের বেসিক আমি পারি। তুমি বলবা যে আমি ইংলিশের বেসিক পারি মানে হচ্ছে যে আমি টেন্স 12টা স্ট্রাকচার আমি একদম পুরো মুখস্থ পারি। আমি ভয়েস পারি, আমি ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভের মধ্যে নির্দ্বিধায় কনভার্ট করতে পারি, কোনো ভুল হয় না। আমি ন্যারেশন করতে পারি, আমি ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্টকে নির্দ্বিধায় কোনো ভুল ছাড়া কনভার্ট করতে পারি, কোনো সমস্যা হয় না। যদি তুমি মনে করো এটাই তোমার বেসিক, তাহলে তুমি ভুল একটা জায়গায় আছো। এটা কখনো ইংলিশের বেসিক না। ইংলিশের বেসিক কখনো এটাকে বলে না। আজও পর্যন্ত তুমি এডমিশন পরীক্ষা দিবা, তুমি আজও পর্যন্ত বুঝতে পারতেছো না ইংলিশের বেসিক জিনিসটা কি। যার কারণে ক্লাস 5 থেকে তুমি ইংলিশের উপরে সবচেয়ে বেশি ইফোর্ট দিয়ে আসার পরও দিন শেষে এসে যখন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পরীক্ষা দিয়ে এসে বাসায় যখন আসো, যখন তোমার আব্বু আম্মু তোমাকে জিজ্ঞাসা করে যে তোর পরীক্ষাটা কেমন হয়েছে, তখন তুমি বলো যে সব সাবজেক্ট ভালো হয়েছে, বাট ইংলিশটা একটু ভালো হয়নি। এই ইংলিশটা একটু ভালো হয় না, এটা তুমি কি আজকে বলতেছো? তুমি যদি বাংলাদেশের 20টা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও, ঠিক সেম আনসারটাই তুমি দেবা যে ইংলিশটা ভালো হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে তুমি এখনও পর্যন্ত ইংলিশের বেসিক কাকে বলে সেই বেসিকটা তুমি এখনও পর্যন্ত ধরতে পারো না, এখনও পর্যন্ত চিনতে পারো না। তো আজকের ক্লাসটা তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। কেননা আজকের ক্লাসে আমি তোমাকে শিখাবো, দেখিয়ে দিব যে ইংলিশের বেসিক জিনিসটা আসলে কি। ইংলিশের বেসিক জিনিসটা কি সেটা আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো সুতরাং আজকের ক্লাসটা করার পর তোমার কাছে ইংলিশে প্রায় 40 থেকে 50% বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সুতরাং আজকের ক্লাসটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে যদি ভালো কিছু করতে চাও, এডমিশনে ভালো একটা মার্ক তুলতে চাও, ইংলিশের ভয়টাকে তুমি দূর করে জয় হতে চাও, তাহলে আজকের ক্লাসটা তুমি অবশ্যই মনোযোগ দিবা। তো চলো, প্রথমে দেখো আমরা একটা সেন্টেন্স লিখছি। এই সেন্টেন্সটা হচ্ছে আই এম এ স্টুডেন্ট। তুমি সেন্টেন্সটা দেখার পরে তুমি হাসিও দিতে পারো যে ভাই আই এম স্টুডেন্ট দিয়ে আপনি কিসের বেসিক শিখে আসছেন? আই এম স্টুডেন্টের মধ্যে কি বেসিক আছে যেটা আপনি শিখাবেন? তোমাকে আমি বলি, এই যে নিচের যে লেখাগুলো দেখছো না, এই সবগুলো লেখা এই একটা সেন্টেন্সের উপরে নিচে আরও 10 থেকে 12টা সেন্টেন্স লিখছি। তার মানে তোমার এটা বোঝা উচিত যে আসলে এই সেন্টেন্সের মধ্যে কিছু আছে। হতে পারে তুমি ছোটোবেলা থেকে ফিটার শেষ করে যখন তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছো, তোমাকে তোমার টিচার সর্বপ্রথম যে সেন্টেন্সটা শিখিয়েছে সেই সেন্টেন্সটাই হচ্ছে আই এম এ স্টুডেন্ট। সেই সেন্টেন্সটাই হচ্ছে আই এম এ স্টুডেন্ট। তুমি এই সেন্টেন্সটাই শিখছো, এই সেন্টেন্সের অর্থ তুমি পরিপূর্ণভাবে পারো, তাই না? তুমি এই সেন্টেন্সটা তোমার সবচেয়ে পরিচিত সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে ইংলিশের এতগুলো রুলস, এত পরিমাণ বেসিক লুকিয়ে আছে, তুমি আজও পর্যন্ত সেটা ভাবো নাই। তো আজকে আমরা এই সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে 5টা কোশ্চান সলভ করব। 5টা কোশ্চান সলভ করার পরে তুমি বুঝতে পারবে যে আসলে বেসিক জিনিসটা কি। প্রথম সেন্টেন্সটা তো দেখছি তোমরা, আই এম স্টুডেন্ট। এই সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে আমরা সলভ করব। এই সেন্টেন্সের প্রথম কোশ্চানটা হচ্ছে হুইচ ইজ দ্য স্মলেস্ট ওয়ার্ড ইন দিস সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে আই এম এ স্টুডেন্ট, এই সেন্টেন্সের মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটা?
সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটা? এখন তুমি বলতে পারো যে ভাইয়া ওয়ার্ড আবার বেসিকের মধ্যে, এটা আবার কি? ওয়ার্ডও কি বেসিকের মধ্যে পড়ে? তুমি দেখো, হ্যাঁ, ওয়ার্ডও বেসিকের মধ্যে পড়ে। এখানে 4টা অপশন আছে। এ নাম্বার অপশনে আছে স্টুডেন্ট, বি নাম্বার অপশনে আছে এম, সি নাম্বার অপশনে আছে আই, ডি নাম্বার অপশনে আছে এ। এখন এখানে এই 4টা, এই সেন্টেন্সের মধ্যে 4টা আছে, আই, এম, এ এবং স্টুডেন্ট। 4টার মধ্যে কোনটা সবচেয়ে ছোট ওয়ার্ড সেটা তোমাকে খুঁজে বের করার জন্য বলছে। এখন তুমি বলবা, তুমি প্রথমত ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আনসার দিবা স্টুডেন্টের চেয়েও তো এখানে ছোট কোনো ওয়ার্ড নাই। এরপর আবার কেউ যারা একটু ভালো বোঝো তারা সর্বশেষ আনসারটা দিবা এম, সর্বশেষ শব্দ। এম হচ্ছে এখানে সবচেয়ে ছোট শব্দ, এটা তুমি আনসার দিবা। তুমি বলবা যে এম এখানে সবচেয়ে ছোট শব্দ, তাই তো? এবার দেখি আসলে কি এম এখানে ছোট শব্দ, স্টুডেন্ট, নাকি অন্য কোনো কিছু এখানে সবচেয়ে ছোট ওয়ার্ড। তোমরা যখন ওয়ার্ডের সংজ্ঞা শিখছো, ওয়ার্ডের সংজ্ঞাটা কি? তুমি যে কোনো বইয়ের মধ্যে কিংবা গুগলে যেয়ে তুমি সার্চ দিয়ে দেখো তো ওয়ার্ডের সংজ্ঞার মধ্যে আসতেছে কি, ওয়ার্ডের যে ডেফিনেশন সেখানে আসতেছে যে এক বা একের অধিক লেটার যখন একসাথ হয়ে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন আমরা সেটাকে ওয়ার্ড বলি। আমি কিন্তু সংজ্ঞাটা বলে ফেলছি, তুমি এটা জানো, খুব ভালো করে জানো, কিন্তু এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে, সেটা আমিও খেয়াল করি না, তুমিও খেয়াল করি না, কিংবা 199 জন স্টুডেন্ট খেয়াল করি না, যেখানে সূক্ষ্ম একটা বিষয় আছে সেটা আমরা কেউ খেয়াল করি না। প্রথমে দেখো, বলা হচ্ছে এক বা একের অধিক। তুমি শুধুমাত্র ওয়ার্ড বলতে বুঝো যে একের অধিক শব্দ হলে সেটা ওয়ার্ড হবে। তোমার কাছে মনে হচ্ছে যে একের অধিক যদি ওয়ার্ড হয় তাহলে সেটা কি হবে? শব্দ হবে। আর যদি একের অধিক ওয়ার্ড না হয় তাহলে সেটা শব্দ হবে না, তাই তো? তার মানে তোমার কাছে, তুমি কখনো ভাবোই না যে মাত্র একটা লেটার দিয়ে ওয়ার্ড হয়, একটা লেটার দিয়ে ওয়ার্ড হয়, এটা তুমি কখনো ভাবো না। তোমাকে আমি যদি দেখাই, দেখো, হুইচ ইজ দ্য স্মলেস্ট ওয়ার্ড ইন দিস সেন্টেন্স। এখানে যদি এক বা একের অধিক, এক বা ওই একটা ওয়ার্ড, একটা লেটার যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটাও একটা ওয়ার্ড হবে। একটা লেটার যদি সম্পূর্ণ ওয়ার্ড প্রকাশ করতে পারে সেটাও একটা ওয়ার্ড হবে। যেমন দেখো, আই দ্বারা আমরা বুঝি কি? আই দ্বারা আমরা কি বুঝি? আই দ্বারা কি আমরা বুঝি একটা লেটার? এখানে আই দ্বারা কি একটা লেটার এটা বোঝানো হচ্ছে না। আই দ্বারা এখানে বোঝানো হচ্ছে কি আমি সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে, সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে। তাহলে আইটা এখানে কি? আইটা এখানে ওয়ার্ড, আইটা এখানে কি? ওয়ার্ড। তাহলে প্রথমের আনসারের হচ্ছে যে আমরা সবচেয়ে ছোট ওয়ার্ড যেটা, সেটা কি? আই। এরপর এখানে আরেকটা আছে এটা তাহলে কি? এটাও এখানে সবচেয়ে ছোট ওয়ার্ড, এটাও এখানে সবচেয়ে ছোট ওয়ার্ড, কারণ এ শব্দের অর্থ হলো একটি। এখানে এটা অ্যালফাবেট হিসেবে ব্যবহার হয় নাই, এখানে এটা একটা অর্থ, একটা সম্পূর্ণরূপে একটা অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার হয়েছে। তার মানে এটা কি? একটা ওয়ার্ড। তোমাকে এটা দেখানো মানে প্রয়োজন নাই, তোমার কাছে মনে হচ্ছে যে এটা দেখানোর তো কিছু নাই, কিন্তু তুমি ওয়ার্ড চিনো, কিন্তু একটা লেটার দিয়েও যে ওয়ার্ড হয় সেটা তো কিন্তু তুমি জানতে না, তুমি সেটা জানতে না, আজকে তুমি সেটা জানলা। ওকে, এরপরে সবচেয়ে বেসিকের মূল জায়গা যেটা, সেটা এখান থেকে শুরু হবে 2 নম্বর কোশ্চেন থেকে। একটু খেয়াল করো, 2 নম্বর কোশ্চেন মধ্যে বলা হচ্ছে ইন দিস সেন্টেন্স হেয়ার এম ইজ এ অথবা এন, অর্থাৎ বলা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে এম, এই যে এমটা এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে? এই সেন্টেন্সের মধ্যে এমটা কি হিসাবে ব্যবহার হয়েছে? অপশনগুলোর মধ্যে কি কি আছে দেখো। অপশনগুলোর মধ্যে আছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার, অক্সিলারি ভার্ব, বিতে আছে ফাইনিট ভার্ব, সিতে আছে লিঙ্কিং ভার্ব, ডিতে আছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? অক্সিলারি ভার্ব, ফাইনিট ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব? এখানে 4টার মধ্যে কোনটা হিসেবে ব্যবহার হয়েছে? অক্সিলারি ভার্ব, ফাইনিট ভার্ব। এখন এবারে
আমরা একটা একটা করে সলভ করব যে কোন আনসারটা সঠিক হতে পারে, কোন আনসারটা সঠিক হতে পারে সেটা আমরা একটা একটা করে বাইর করব। এখন প্রথম হচ্ছে এটা কি অক্সিলারি ভার্ব হবে কিনা, বলো তো এটা অক্সিলারি ভার্ব হতে পারে কিনা। তোমাদের ম্যাক্সিমাম আনসার দেবে যে এটা অক্সিলারি ভার্ব। কেন অক্সিলারি ভার্ব বলবা? কারণ তোমরা তোমাদেরকে শেখানো হয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা কি অক্সিলারি ভার্ব, এগুলো সবগুলো কি অক্সিলারি ভার্ব। এটা তোমাকে শেখানো হয়েছে। তাহলে তোমাকে শেখানো হয়েছে, তুমি শুধু জানো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এটা অক্সিলারি ভার্ব, তুমি আনসার দিয়ে দিবা। কিন্তু এখানে এটা অক্সিলারি ভার্ব কিনা একটু সলভ করো তো। অক্সিলারি ভার্ব শব্দের অর্থ কি? অক্সিলারি ভার্ব শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব। অর্থাৎ এটা এমন একটা ভার্ব যেটা কাউকে না কাউকে সাহায্য করার জন্য আসবে। তো এখানে এমটা কাকে সাহায্য করার জন্য আসছে? অর্থাৎ অক্সিলারি ভার্ব যেহেতু সাহায্যকারী ভার্ব, অবশ্যই এটা ভার্ব সাহায্যটা করবে অন্য আরেকটা ভার্বকে। তো এখানে ভার্ব আছে, দেখো তো আই এম স্টুডেন্টের মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে আর কোনো ভার্ব আছে? নাই। যেহেতু এখানে কোনো ভার্ব নাই, তাহলে এই এমটা তাহলে কাকে সাহায্য করার জন্য আসছে? তুমি কি আজও এটাকে নিজেকে প্রশ্ন করে দেখছো যে এমটা এখানে কেন ব্যবহার করা হয়েছে? এখানে তো কোনো ধরনের মেন ভার্ব বলতে কিছু নাই, তাহলে এমটা এখানে কোন ভার্বকে সাহায্য করার জন্য আসছে যদি এটা অক্সিলারি ভার্ব হয়? তার মানে এটা অক্সিলারি ভার্ব না, কারণ এটা কাউকে সাহায্য করার জন্য আসে নাই। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার হোক। এরপরে বলতেছে এটা ফাইনিট ভার্ব কিনা। এখন তোমাকে ফাইনিট ভার্ব কিনা এটা জানার জন্য তোমাকে এবারে ফাইনিট ভার্বের সংজ্ঞা জানতে হবে। তো ফাইনিট ভার্ব জানার জন্য তোমাকে সবচেয়ে ইজি জিনিসটা হচ্ছে ফাইনিট ভার্বকে না জেনে তুমি নন ফাইনিট ভার্বকে জানো। কারণ একদম সবচেয়ে ছোট জায়গা ধরে আছে নন ফাইনিট ভার্ব, আর ফাইনিট ভার্বের বিশাল জায়গা, এটা বিস্তর একটা জায়গা ধরে আছে। ফাইনিট ভার্বের কোনো সীমা নাই, এটা বিশাল একটা জায়গা। কিন্তু নন ফাইনিট ভার্বের একটা সীমা আছে। ওই নন ফাইনিট ভার্বটা যদি তুমি জানো, তাহলে ওই নন ফাইনিট ভার্বটা বাদ দিয়ে পৃথিবীতে যত ভার্ব দেখবা সব ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব। আমার কথা বুঝতে পারছো? ওই নন ফাইনিট ভার্বটাকে বাদ দিয়ে পৃথিবীতে যত ভার্ব দেখবা সব ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে এখন নন ফাইনিট ভার্বগুলো আসলে কী কী? তাহলে তোমাদেরকে একটু দেখায় নন ফাইনিট ভার্বগুলো কী কী। নন ফাইনিট ভার্বগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে জিরান, আরেকটা হচ্ছে পার্টিসিপল, আরেকটা হচ্ছে যে ইনফিনিটিভ। জিরান মানে কি? ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব। তুমি জাস্ট এতটুকু জেনে নাও, জাস্ট তোমাকে হচ্ছে যে এখানে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ হচ্ছে ভালো করে চিনাবার জন্য, মানে ভালো করে চিনাবার, এখানে এটা যদি ভালো করে চিনাতে যাই তোমাকে পুরো সম্পূর্ণ আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তোমাকে জাস্ট সংক্ষেপে একটু চিনাতে চাচ্ছি যে নন ফাইনাইট ভার্ব তিনটা, একটা হচ্ছে জিরান, আর একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে ইনফিনিটিভ। তো জিরানটা কি? জিরানটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপলটাও ভার্ব প্লাস আইএনজি, আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। অর্থাৎ এই তিনটা জিনিস, এই তিনটা সিম্পল তুমি জানো, এই তিনটা হচ্ছে যে সিমটম জানলে তোমার হবে। হ্যাঁ, আপাতত এই তিনটা সিমটম যেমন তুই দেখো তো এখানে এই এমটা কি আদৌ কি ভার্ব প্লাস আইএনজি হয়েছে কিনা? জিরান, যদি এটাকে আমরা যদি জিরান বলি, এটা কি জিরান বলা যাবে কিনা? সুযোগ না, কারণ এটা ভার্ব প্লাস আইএনজি না। যদি পার্টিসিপল বলি তাও না, কারণ এখানে ভার্ব প্লাস আইএনজি তো এখানে নাই। এরপরে যদি এটাকে ইনফিনিটিভ বলি তাহলে কি টু প্লাস ভার্ব হতে হবে। তো এখানে টু প্লাস ভার্ব আছে, টু এখানে নাই, ভার্বও নাই, টুও নাই। তাহলে কি এটা নন ফাইনিট ভার্ব না? এটা নন ফাইনিট ভার্ব না। যদি এটা নন ফাইনিট ভার্ব না হয়, আমি তোমাদেরকে বলেছিলাম যদি নন ফাইনিট ভার্ব না হয়
তাহলে আর পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্ব ফাইনাইট ভার্ব। যদি নন ফাইনাইট ভার্ব না হয়, পৃথিবীর যত ভার্ব আছে সকল ভার্ব কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে কি আমরা বলতে পারি কি না যে এমটা এখানে ফাইনাইট ভার্ব? বলা যায় কি না? কথা বুঝতে পারছো? এমটা এখানে ফাইনাইট ভার্ব বলা যায় কি না? হ্যাঁ, এমটা এখানে ফাইনাইট ভার্ব। তৃতীয় কোশ্চেনটার মধ্যে আছে, তৃতীয় অপশনে আছে এমটা এখানে লিঙ্কিং ভার্ব হবে কি না। এমটাকে যদি আমরা লিঙ্কিং ভার্ব বলি, এটা রাইট হবে কি না। এখন তাহলে তোমাকে যদি এমটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে চাই, তাহলে তোমাকে অবশ্যই লিঙ্কিং ভার্বটা বুঝতে হবে। লিঙ্কিং ভার্বটা কি? লিঙ্কিং ভার্বটা হচ্ছে, লিঙ্ক শব্দের অর্থ হলো যুক্ত করা, এটা তোমরা বুঝোই। লিঙ্ক শব্দের অর্থ কি? যুক্ত করা, যুক্তকারী ভার্ব। এই যুক্তকারী ভার্বটা কাদেরকে যুক্ত করবে? যুক্তকারী মানে হলো মধ্যস্থতা, অর্থাৎ মধ্যস্থানে, অর্থাৎ মাঝখানে যিনি আসেন তিনি তো অবশ্যই তার এ পাশে ডানে এবং বামে দুইজনকে একসাথ করেন, তাই না? দুইজনকে একসাথ করার জন্যই তিনি মধ্যস্থতার কাজ করেন। তো এখানে লিঙ্কিং শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা, অর্থাৎ মধ্যস্থতার কাজ করা। তাহলে এটা দুইটা জিনিসকে মধ্যস্থতার কাজ করবে, যুক্ত করবে। সেই দুইটা জিনিস কি? সেই দুইটা জিনিস হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট। লিঙ্কিং দুইটা জিনিসকে যুক্ত করে, সেটা কি? একটা হলো সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। একটা হলো সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট, এই দুইটা জিনিসকে যুক্ত করে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, সব সেন্টেন্সের মধ্যেই তো ভার্বটা মাঝখানে থাকে আর দুই পাশে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, তাহলে আমি কিভাবে বুঝবো যে আসলে এটা কি লিঙ্কিং ভার্ব হিসেবে যুক্ত করতে আসছে নাকি অন্য কোনো ভার্ব হিসেবে যুক্ত করতে আসছে? তখন চেনার জন্য উপায় হচ্ছে, সাবজেক্ট যিনি হবে অবজেক্টও ঠিক তিনিই হবেন। অর্থাৎ সাবজেক্ট দ্বারা যাকে বোঝানো হবে অবজেক্ট দ্বারাও ঠিক তাকেই বোঝানো হবে। তুমি দেখো, আমি এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি হই স্টুডেন্ট। আই যে স্টুডেন্টটাও সেই, স্টুডেন্টটা কে? আমি না? আমি, স্টুডেন্টও আমি, ছাত্রও আমি, আইও আমি। তাহলে কি সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই একই ব্যক্তি হয়েছে কিনা, একই ব্যক্তি বা বস্তু হয়েছে কিনা? যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এই বোঝানোর জন্য মাঝখানে যে ভার্বটা ব্যবহার হবে সেই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমার কথা বুঝতে পারছো? সেই ভার্বটা কি? লিঙ্কিং ভার্ব। তার মানে এখানে দেখো তো, আই এম স্টুডেন্টের মধ্যে এমটাকে যুক্ত করেছে। এমটা কোন দুইটা জিনিসকে যুক্ত করার জন্য আসছে? সাবজেক্ট এবং অবজেক্টকে। এখানে সাবজেক্ট যিনি, অবজেক্টও তিনি। যিনি সাবজেক্ট তিনি অবজেক্ট। তাহলে কি এটা লিঙ্কিং ভার্ব হবে না? হ্যাঁ, এটা অবশ্যই কি হবে? লিঙ্কিং ভার্ব হবে। এর পাশাপাশি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্ব জানিয়ে দিই। অর্থাৎ এই ধরনের কিছু শব্দ আছে, নির্দিষ্ট কিছু শব্দ আছে যে সেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। নির্দিষ্ট কোনো শব্দ আছে, সেটাকে তোমরা একটা হচ্ছে যে মুখস্থ রাখার সুবিধার্থে তোমাদেরকে আমরা বলবো হচ্ছে যে, যখন তোমরা খাবার খাও, খাবারের মধ্যে মনে করো তুমি মাংস রান্না করছে, তোমার আম্মু তোমার জন্য মাংস রান্না করছে, অথবা তুমি খাইতে গেছো, খাওয়ার সময় তোমার দেখতেছো ওই মাংসের মধ্যে লবণ বেশি হয়েছে। তখন যারা একটু ইংলিশ ম্যান তারা বলতেছে সল্ট বিফ। সল্ট বিফ মানে কি? সল্ট শব্দের অর্থ কি? লবণ। আর বিফ অর্থ কি? মাংস। মাংসের মধ্যে কি? লবণ। মাংসের মধ্যে খুব লবণ পড়ছে, তাই না? এইভাবে তো বলবে ইংলিশে বললে। এই যে মাংসের মধ্যে খুব লবণ পড়ছে, সল্ট বিফ, এই সল্ট বিফ এই জিনিসটা তুমি মাথায় রাখো। এই জিনিসটা তুমি মাথায় রাখো। এই সল্ট বিফ মানে হচ্ছে, এই সল্ট বিফের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়েই লিঙ্কিং ভার্বের শব্দগুলো হয়। তো কীভাবে দেখো, আমি তোমাদের জন্য লিখে রাখছি, এখানে লিখে আছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব এই যে সল্ট আর একটা হলো বিফ। সল্ট আর একটা কি? বিফ, অর্থাৎ লবণাক্ত মাংস। এখন তুমি হচ্ছে যে ওই বিফ এখানে বানান হচ্ছে যে ঠিক আছে, বিফ যেটা সঠিক বানান মাংসের যে শব্দ সেটা কেন হয় না, কিন্তু তোমাকে সুবিধা তো বোঝার জন্য
এটাকে ওইভাবে তুমি শিখে নিবা, সল্ট ব্রিফ। হ্যাঁ, এখন এই সল্টের মধ্যে অ্যাসের মধ্যে কোন কোন শব্দগুলো আছে? অ্যাসের মধ্যে আছে স্টে, স্টে এই শব্দটা লিঙ্কিং ভার্ব। অ্যাসের মধ্যে আছে সিম, স্টে, সেম, সেম এটা কি? এটাও লিঙ্কিং ভার্ব। সাউন্ড এটাও লিঙ্কিং ভার্ব। আর আরেকটা হচ্ছে স্মেল, স্মেল এটাও কি? লিঙ্কিং ভার্ব। এরপর আছে এসের পর আছে এটা আছে অ্যাফেয়ার, অ্যাফেয়ারটা কি? অ্যাফেয়ারটাও লিঙ্কিং ভার্ব। এরপরে এলতে আছে লোক, লোক লোকত্ব কি? তাকানো, এটাও কি? লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। এরপর আছে টিটা হচ্ছে টেস্ট, কোনো কিছু টেস্ট নি না, আমার স্বাদ নি না, এ টেস্ট, টেস্ট শব্দটাও লিঙ্কিং ভার্ব। এরপরে আছে বিটা হচ্ছে ভি বা বিকাম। এই বি বলতে কোন বিকে বোঝানো হচ্ছে? এই বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই বি বলতে এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ারকে বোঝানো হচ্ছে। কথা বুঝতে পারছো? এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ারের মেন ফর্ম, অর্থাৎ মেন ফর্মটা যেটা সেটা হচ্ছে বি। অর্থাৎ বুঝছো? তাহলে এই যে এমটা এখানে ব্যবহার হয়েছে, এটা থেকে আমি লিঙ্কিং ভার্ব বলছি, কীভাবে বলছি বুঝছো? এবারে এটার প্রুফ দেখছো? এরপরে হচ্ছে যে বিকাম, এটাও কি? লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। এরপরে হচ্ছে যে বিয়ের পরে আছে আরটা হচ্ছে যে রিমেন, এটাও লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। এরপর হচ্ছে এফ মানে ফিল, এটাও কি? লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার। অর্থাৎ সল্ট ব্রিফ, অর্থাৎ লিঙ্কিং ভার্বের শব্দগুলো মুখস্থ করার জন্য জাস্ট তুমি এটা মনে রাখবা যে মাংসের মধ্যে তোমার আম্মু মাংস রান্না করছে, মাংসের মধ্যে লবণ বেশি হয়েছে, তুমি খুব ইংলিশ পারো, ইংলিশে কথা বলো, তুমি ওইভাবে বলছো আই মাই গড সল্ট বিফ। হ্যাঁ, সল্ট বিফ, মাংসের মধ্যে অনেক লবণ, তাই না? সল্ট বিফ, জাস্ট এই জিনিসটা তুমি মাথায় রাখো। এই জিনিসটা তুমি যদি মাথায় রাখো তাহলে আশা করি তুমি সেটা কি পারবা। এবারে তুমি, তার মানে আমরা লিঙ্কিং ভার্ব বুঝে ফেলেছি, এমটা এখানে লিঙ্কিং ভার্ব, এটাও সত্য, তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে এটা লিঙ্কিং ভার্ব হয়েছে। এখন 4 নম্বর অপশনের মধ্যে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এমটা কি এখানে প্রিন্সিপাল ভার্ব কি না সেটাকে বোঝার জন্য বলা হচ্ছে। দেখো, আমি তোমাদেরকে বলছিলাম, যখন আমরা বলছিলাম এটা অক্সিলারি ভার্ব না, আমরা জানি এম, ইজ, আর অক্সিলারি ভার্ব, কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি তোমাকে অক্সিলারি ভার্ব না, কারণ এখানে এটা কোনো ভার্বকে সাহায্য করার জন্য আসে নাই। এটা কোনো ভার্বকে সাহায্য করার জন্য আসে নাই। এটা কিসের জন্য এসেছে? এটা নিজেই শক্তিশালী, স্বতন্ত্রভাবে নিজেই শক্তিশালী ভূমিকা, একা একই ভূমিকা পালন করার জন্য আসছে। এটা কারো সাহায্য করার জন্য আসে নাই, কিংবা কারো সাহায্য নেওয়ার জন্য আসে নাই। সে নিজেই একাই কীভাবে এখানে ভূমিকা পালন করতেছে। দেখো, আই এ স্টুডেন্ট, এই পুরাটা সেন্টেন্সটাকে সম্পূর্ণ ভূমিকা নিয়ে আসতেছে এম। আমি হই স্টুডেন্ট, আমি হই স্টুডেন্ট। অর্থাৎ এই হওয়া কাজটা, পুরো সম্পূর্ণ ভার্বের কাজটা করতেছে কে? এম। তার মানে এমটা এখানে মেইন ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, যেটাই মেইন ভার্ব সেটাই প্রিন্সিপাল ভার্ব। ওকে, তার মানে তোমরা বুঝতে পারছো যে এম, ইজ, আর ওয়াজ, ওয়ার অক্সিলারি ভার্ব হিসেবে শুধু ব্যবহার হয় না, এম, ইজ, আর ওয়াজ, ওয়ার অক্সিলারি ভার্বের বাইরেও সে নিজেই স্বতন্ত্র একটা প্রিন্সিপাল এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। আমার কথা বুঝতে পারছো? তার মানে এখানে এমটা কি? একটা প্রিন্সিপাল ভার্ব। এরপরে যদি এটাকে ফার্স্টে বলো, হি ওয়াজ স্টুডেন্ট, এই সেন্টেন্সের মধ্যে ওয়াজও প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। কথা বুঝতে পারছো? তার মানে এই এম এর অবস্থান দেখো, 3টা অবস্থান পাইছি। একটা অবস্থানে এম হচ্ছে ফাইনিট ভার্ব, দ্বিতীয় অবস্থানে এম হচ্ছে লিঙ্কিং ভার্ব, তৃতীয় অবস্থানে এম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তুমি বিশ্বাস করো ভাই, তুমি বিশ্বাস করো, এই এম, ইজ, আর ওয়াজ, ওয়ার এটাকে দিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষায় আনসার কোশ্চেন করা হয়েছে। বিভিন্ন চাকরি পরীক্ষায় সেখানে বলা হয়েছে এমটা এখানে কি ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, লিঙ্কিং ভার্ব, অনেকভাবে কোশ্চেন করা হয়েছে।
তুমি একটু চিন্তা করো, তুমি এতদিন শুধুমাত্র জানতা এমটা শুধুমাত্র একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, অথচ তোমার জানাটা ভুল। ওই তোমার জানার বিপরীতে এমটারও 3টা পরিচয় নিয়ে একটা বিশাল বিশাল পরিচয়। দেখো ফাইনাইট ভার্বেরও বিশাল একটা পরিচয়, লিঙ্কিং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আরও 3টা পরিচয় বহন করে এমটা এখানে বসে আছে। এটা তুমি জানতে না, তুমি যে এটা জানতে না, এই জিনিসটাই হচ্ছে বেসিক। কথা বুঝতে পারছো ভাইয়া? এই যে তুমি এটা জানতে না যে এমটা আরও 3টা পরিচয় বহন করে, এনটা আরও 3টা পরিচয় বহন করতে পারে, এই বহন করতে পারে 3টা পরিচয় যে তুমি জানতে না, যেটা তুমি জানতে না এটা হচ্ছে বেসিক। আর যেটা তুমি জানতে অক্সিলারি ভার্ব, এটাকে হচ্ছে যে তোমার মিসকনসেপশন, এটাকে বলা হয়, এটা হচ্ছে তোমার ওই যে ভর্তি মানে পরীক্ষার হলে গিয়ে ভালো আনসার না করার মূল কারণ হচ্ছে এটা। হ্যাঁ, কারণ তুমি খুব জানো যে এম ইজ আর ওয়াজ আর অক্সিলারি ভার্ব, তুমি জানো না মানে কি, তুমি খুব জানো, কিন্তু তোমার জানাটা ভুল, তোমার জানাটা বেসিকও না, কিছুর মধ্যেই পড়ে না, ভুল তো ভুলেই। কথা বুঝতে পারছো? 3 নাম্বার কোশ্চেনটা দেখো। 3 নাম্বার কোশ্চেনের মধ্যে বলছে ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে হেয়ার এ ইজ এ এন, এই সেন্টেন্সের মধ্যে এটা কি হিসাবে ব্যবহার হয়েছে দেখো। খুব ইন্টারেস্টিং আসলে, তোমরা যদি আসলে দেখো কি সিম্পল একটা সেন্টেন্স, এটাকে যখন বিশ্লেষণ করতে যাচ্ছি কত কিছু চলে আসতেছে, কত কিছু আসতেছে। দেখো তোমরা, ইন দি সেন্টেন্স হেয়ার এ ইজ এ অ্যান, এটা এখানে কি? আসো এটা নিয়ে একটু খেলি, এটা এখানে কি? প্রথম আনসার করা হচ্ছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে এটা এখানে আর্টিকেল বলা হচ্ছে। এখন আমরা দেখি এই আর্টিকেল কি না। এখানে বিশ্লেষণ করার কিছু নাই, এই অ্যান দি আর্টিকেল সৃষ্টির শুরু থেকে যারা গ্রামার সৃষ্টি করছে তারা সৃষ্টির শুরু থেকে এই অ্যান দিকে আর্টিকেল বলে গেছে। পৃথিবী যতদিন টিকে থাকবে, যতদিন ইংলিশ ভাষা থাকবে, ততদিন পর্যন্ত এ আর্টিকেল, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এখানে আর বিশ্লেষণ করার কিছু নেই, তার মানে আমরা বলতে পারি এটা এখানে আর্টিকেল। ওকে, দ্বিতীয়টা বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। একে এখানে অ্যাডজেক্টিভ বলা যাবে কি না এটা বলা হচ্ছে প্রশ্নে। তুমি কি বলবা, অ্যাডজেক্টিভ হবে কিনা বলো দেখি। এখানে তুমি অ্যাডজেক্টিভ বলবা কিনা দেখি, তুমি বলো, তোমার কাছে মনে হয় কি? তুমি তো ইংলিশটাকে খুব পারো, তুমি আর্টিকেল চিনো, এই অ্যান্ড দি আর্টিকেল, এই অ্যান্ড দি কোথায় বলবে সব পারো, একদম পুরো 14 গোষ্ঠী সব উদ্ধার করে ফেলতেছো। তুমি দিন শেষে এসে আনসার করতে পারতেছে না, এই যে এখন পারতেছে না। আমি 100% শিওর তুমি কনফিউশন হয়ে গেছো যে এটা এখানে অ্যাডজেক্টিভ হবে কি না। আমি 100% শিওর তুমি কনফিউশন হয়ে গেছো যে এটা এখানে অ্যাডজেক্টিভ হবে কি না। আচ্ছা দেখো, কনফিউশন হওয়ার কিছু নাই, বিশ্লেষণ করব যে এটা এখানে অ্যাডজেক্টিভ হয়েছে কিনা। এখন এই অ্যাডজেক্টিভ হয়েছে কিনা এটা জানার জন্য অ্যাডজেক্টিভের অবস্থান সম্পর্কে জানতে হবে। আমরা জানি শুধু অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ বুঝায়, ওই দোষ গুণ বুঝায় এভাবে করে বাংলাদেশের কোনো পাবলিক পরীক্ষা, কোনো জব পরীক্ষা কোথায় তোমাকে দেয় না যে হচ্ছে যে এইভাবে বলে না যে যদি কোনো শব্দ দ্বারা দোষ গুণ বুঝায় তাহলে এটাকে কি বলে, নিচে দিয়ে দেওয়া থাকে না নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। দেখছো এভাবে? কখনোই দেয় না ভাই, কখনোই দেয় না। কিভাবে দেয়? আমি যেভাবে এখানে দিয়েছি ঠিক এভাবে দেয়। এভাবে চেনার জন্য তোমাকে কোন জিনিস চিনতে হবে, এভাবে চেনার জন্য তোমাকে চিনতে হবে ওই অ্যাডজেক্টিভের অবস্থান, ওই অ্যাডজেক্টিভটা কোন শব্দটা কোথায় বসলে কোন পার্ট অফ স্পিচের রূপ ধারণ করে। একটা শব্দই এক এক জায়গায় এক একটা রূপ ধারণ করে, বসার অবস্থানের উপরে তার নামের পরিবর্তন ঘটে যায়, পার্ট অফ স্পিচ পুরা পরিবর্তন হয়ে যায়। বিশ্বাস হয় না তোমার? বসার অবস্থানের কারণে পার্ট অফ স্পিচের পুরা পরিবর্তন ঘটে যায়। কথা বুঝতে পারছো? এখন দেখো অ্যাডজেক্টিভের অবস্থান, অ্যাডজেক্টিভের সবচেয়ে কমন একটা অবস্থান, একদম কমন একটা অবস্থান হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভের সবচেয়ে কমন একটা অবস্থান, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ একটা অবস্থান হচ্ছে অ্যাডজেক্টিভের, একটা অবস্থান হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ নাউনের পূর্বে সবসময় কি কিসের অবস্থান?
অ্যাডজেক্টিভের অবস্থান। নাউনের পূর্বে সবচেয়ে ক্লোজভাবে যে শব্দটা থাকে, একদম ক্লোজভাবে যে শব্দটা থাকে, সেই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ওকে, সেই শব্দটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। অর্থাৎ নাউনের সবচেয়ে ক্লোজভাবে যে শব্দটা থাকে সেই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখন দেখো এখানে নাউন কোনটা? স্টুডেন্ট। স্টুডেন্ট কি? স্টুডেন্ট হচ্ছে নাউন। স্টুডেন্ট হচ্ছে নাউন। এই নাউনের সবচেয়ে নিকটবর্তী শব্দটা কি? নিকটবর্তী শব্দটা হচ্ছে এ। এখন একে যখন শব্দ বলতেছি তোমাদের কাছে একটু এখন তোমাদের কাছে খটকা মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে ওই যে প্রথম কোশ্চেনের মধ্যে আমি সলভ করে আসছি যে এ যে একটা শব্দ। তাহলে নাউনের সবচেয়ে নিকটবর্তী শব্দটা এখানে কি? এ। তাহলে এটা এখানে কি? অ্যাডজেক্টিভ। ওই যে নিয়ম, নাউনের সবচেয়ে নিকটবর্তী, নাউনের পূর্বের সবচেয়ে কাছের যে শব্দটা থাকবে সে শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি এখানে অ্যাডজেক্টিভ। তাহলে একে কি আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি কিনা? হ্যাঁ, এটা এখানে কি? অ্যাডজেক্টিভ। এরপরে তোমাদেরকে তৃতীয় কোশ্চেনের মধ্যে আছে, তৃতীয় অপশনের মধ্যে আছে মডিফায়ার। একে আমরা মডিফায়ার বলতে পারবো কিনা? এখানে মডিফায়ার হবে কিনা? এখন মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার চিনো কিনা তুমি? মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে হচ্ছে যে, মনে করো মডিফায়ারটা তোমাদেরকে একটু বুঝাই। মনে করো একটা মানুষ, সে শার্ট প্যান্ট পরছে আর পায়ে একটা স্যান্ডেল পরছে। তাকে এখন যে সুন্দর লাগবে, ও কী করছে? স্যান্ডেলটাকে খুলে সেখানে শু পরছে, তখন অবশ্যই তার চেয়ে আরও বেশি সুন্দর লাগবে। শু পরার সাথে সাথে সে একটা কোট পরছে, শার্টের উপর দিয়ে একটা কোট পরছে, তখন আরও বেশি সুন্দর লাগবে। কোট পরার পাশাপাশি সে একটা টাই পরছে, তখন আরও বেশি সুন্দর লাগবে। টাই পরার পাশাপাশি সে আরেকটা সানগ্লাস দিছে, তখন আরও বেশি সুন্দর লাগবে। দেখো, যতই সে তাকে মডিফাই করতেছে, তার ওই যে একটার পর একটা সে অতিরিক্তভাবে শরীরের মধ্যে জড়াচ্ছে, এটাকে হচ্ছে যে সে নিজেকে মডিফাই করতেছে, নিজেকে নতুন নতুন করে অ্যাডজাস্ট করতেছে, নিজেকে নতুন নতুন করে মডিফাই করতেছে। যতই মডিফাই করতেছে ততই সুন্দর, তার সৌন্দর্য বাড়তেছে। ঠিক ইংলিশেও সেম মডিফাই মানে হচ্ছে এটা। অর্থাৎ একটা সেন্টেন্সকে তুমি খুব খুব সিম্পলি একটা সেন্টেন্সকে তুমি উপস্থাপনা করতে পারবা। তুমি একটা সেন্টেন্সকে খুব সিম্পলি উপস্থাপনা করতে পারবা, কিন্তু ওই সিম্পলি সেন্টেন্সটাকে আরও একটু গর্জিয়াস করে, আরও একটু পরিচয় দিয়ে উপস্থাপনা করার নাম হচ্ছে মডিফায়ার। মনে করো এই যে আই এম স্টুডেন্ট, বলা যায় কি না? আই এম স্টুডেন্ট, আমি হই স্টুডেন্ট, বলা যায়? এইখানে বলার দরকার নাই, কিন্তু এটা বলে কি বলতেছে? আমাকে, মানে আমাকে নির্দিষ্ট করে দিচ্ছে যে আমি স্টুডেন্ট। আবার এটাকে আরও মডিফাই করা যায় কিভাবে? যে আই এম এ গুড স্টুডেন্ট, আমি হই ভালো স্টুডেন্ট, আরও মডিফাই করা যাচ্ছে। আই এম এ গুড অ্যান্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আরও মডিফাই করা যাচ্ছে। দেখছো মডিফাই জিনিসটা? বুঝতে পারছো? মডিফাই মানে হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্সকে, একটা সিম্পল শব্দকে যতটা পরিচয় বহন করে তোলে, সৌন্দর্য করে তোলে, নতুন নতুন পরিচয়ে তাকে উপস্থাপনা করা হয়, সেটাই হচ্ছে মডিফাই। তাহলে এই যে আই এম স্টুডেন্ট, তাহলে এখানে মডিফাই বলতে পারি কি না আমরা? মডিফাই। তাহলে এটা কি? মডিফায়ার। কথা বুঝতে পারছো? তাহলে 3 নম্বর অপশনের মধ্যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং মডিফায়ার। তাহলে এটা আনসার, এটা কি সঠিক কিনা? ABC তিনটাই রাইট। দেখতেছো তোমরা? আমি তোমাদেরকে যেটা বুঝাতে চেয়েছিলাম যে ইংলিশের বেসিক জিনিসটাকে তোমরা আসলে আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের নিজেদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারতেছো। আমি যখন আইএম স্টুডেন্ট লিখেছি দিয়ে যখন বলছিলাম তোমাদেরকে সলভ করব, তখন তোমরা হয়তো বা অনেকের কাছে প্রশ্ন হয়েছে যে ভাইয়া কি আর বলবেন, আইএম স্টুডেন্টের মধ্যে আর কি আছে? দেখছো কি আছে, কি নাই? আমি যে কথাগুলো বলতেছি, কি নাই আইএম স্টুডেন্টের মধ্যে। এরপর হোয়াট ইজ টেন্স ইন দি সেন্টেন্স? এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সটা কোন টেন্স? প্রশ্ন করা হচ্ছে এই সেন্টেন্সটা কোন টেন্স? বলো তো তুমি, আইএম স্টুডেন্ট কোন টেন্স বলো? তুমি 12টা স্ট্রাকচার শিখছো, তুমি খুব টেন্স পারো, বলো। সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস বা B1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, বলো কোনটা এখানে?
কোনটা স্ট্রাকচার আছে? তুমি যে 12টা স্ট্রাকচার শিখছো টেন্সের, একটা স্ট্রাকচার এখানে আসেনি, দেখাও তো আমাকে, মিলাও, মিলাইয়া দাও যে ভাইয়া এই স্ট্রাকচারের সাথে এটা মিলে, এখানে এই স্ট্রাকচারটা আছে, 12টা স্ট্রাকচার যে আমি শিখছি এই স্ট্রাকচারের মধ্যে এই স্ট্রাকচারটা এখানে মিলে, তুমি দেখাও আমাকে, মিলাইয়া দাও। একটা স্ট্রাকচার এখানে মিলে না, তার মানে 12টা স্ট্রাকচারে একটা স্ট্রাকচারও মিলে না, তার মানে এটা টেন্স না, এটা তাহলে টেন্স হবে না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, তোমার প্রথম ভুলটা আমি ধরাই দিই, তোমার প্রথম ভুলটা হচ্ছে টেন্সের জন্য তোমাকে 12টা স্ট্রাকচার শেখানো হয়েছে। টেন্সের জন্য 12টা স্ট্রাকচার না, টেন্সের জন্য আরও স্ট্রাকচার আছে। টেন্সের 12টা স্ট্রাকচার, কিন্তু স্পেশালি 2টা টেন্সের আরও 2টা করে 4টা স্ট্রাকচার আছে, 2টা করে 4টা স্ট্রাকচার আছে। এটা নিয়ে আরেকটা ক্লাসে আমি আলোচনা করব, 2টা টেন্সের আরও অতিরিক্ত 2টা করে 4টা স্ট্রাকচার আছে। সেটার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিটে আরও 2টা করে 4টে স্ট্রাকচার আছে, অর্থাৎ প্রেজেন্ট এবং ফার্স্ট ইনডিফিনিটের মোট স্ট্রাকচার 6টা। তুমি অবাক হও বা না হও, আমি তোমাকে প্রুফ দিয়ে দেবো পরের আরেকটা ক্লাসে, যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার 3টা করে মোট 6টা। তো ওইখানে যে 2টা তুমি জানতে না, ওই 2টার একটা এখানে ব্যবহার হয়েছে। সেটা কি জানো? প্রেজেন্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচার তুমি জানতে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটের আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস am is are প্লাস অবজেক্ট। দেখো তো এই সাবজেক্ট প্লাস am is are অবজেক্ট এখানে মিলছে কিনা? এই যে সাবজেক্ট প্লাস am is are, am আছে কিনা, এরপর অবজেক্ট, সাবজেক্ট প্লাস am is are প্লাস অবজেক্ট হয়েছে কিনা? তাহলে এটা কি হতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? দেখো তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে কিনা? এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমাদের ম্যাক্সিমাম হচ্ছে যে দেখার পরে জানো না, তো এটা সত্যি কথা, জানো না, কারণ তোমাদের যে স্ট্রাকচার শিখছো এই স্ট্রাকচারের মধ্যে এটা নাই। তো ম্যাক্সিমাম ভাইবা নিবা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলেও হতে পারে, কারণ ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে সাবজেক্ট প্লাস am is আর এটা তো আছে, ing না থাকে, am is are তো আছে, তার মানে এটা হতে পারে। তোমরা অনেকে এটা ভাবতেছ, ভাইবা নাও আর কি, এটা ভাবো। এটা তোমাদের আমি বলি, আমি পার্সোনালি মানে মানুষের বাসায় গিয়ে টিউশন করাইছি, বুঝছো? এর মধ্যে এডমিশন স্টুডেন্ট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, মানে এডমিশন পরীক্ষা দিবে, মেডিকেল পরীক্ষা দিবে এবং এডমিশন পরীক্ষা দিবে, এরকম অনেক স্টুডেন্টকে পড়াইছি। যার কাছে আমি এই সেন্টেন্সটা দিছি আর অতপর বলছি যে এমটা এখানে কী হিসেবে ব্যবহার হয়েছে, ম্যাক্সিমাম আনসার করতে পারে না, আবার ম্যাক্সিমাম আনসার করছে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। বুঝতে পারছো? এটা হচ্ছে বেসিক, এই হচ্ছে তোমাদের বেসিকের অবস্থা, যে ম্যাক্সিমাম আনসার করছে এমটা এখানে ব্যবহার হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। আমার কথা বুঝতে পারছো? আমার ক্লাসটা নিতে অনেক সময় লাগতেছে, কিন্তু পুরো ক্লাসটা কমপ্লিট করার পর তুমি বুঝবা যে এই ক্লাসটা থেকে তুমি কি শিখতে পারছো। তোমার পুরো আইডিয়াটা চেঞ্জ করে দিতে চাচ্ছি যে আমি একটা ক্লাসের মাধ্যমে, যে আসলে ইংলিশের বেসিক কাকে বলে, বেসিক কোন জিনিসগুলোকে বোঝায়, সেটা আমি পুরো ক্লিয়ার করে দিতে চাচ্ছি একটা ক্লাসের মাধ্যমে। কথা বুঝতে পারছো? এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে বলছি যে am is are আছে, তার মানে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য am is are তো থাকা অবশ্যই শর্ত, সাথে ভার্ব প্লাস ing থাকা তো শর্ত, কিন্তু এখানে ভার্ব প্লাস ing নাই, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে না। এরপরে বলছে ফার্স্ট সিম্পল। এখন ফার্স্ট সিম্পল হবে কিনা? ফার্স্ট সিম্পল হতো যদি am is are এর ফার্স্ট ফর্ম was were থাকতো। এখানে কি was were ব্যবহার হয়েছে? হয় নাই। কী ব্যবহার হয়েছে? তাহলে কি এটা ফার্স্ট সিম্পল হবে না? ফার্স্ট সিম্পল হবে না। এখন ফার্স্ট ইনডিফিনিট না তুমি চিনছো, তোমার টিচার তোমাকে শিখেছে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট সিম্পল আবার কি? ওই ফার্স্ট সিম্পলটাই হয়, ইনডিফিনিটটা ফার্স্ট সিম্পল। এখন স্বাভাবিকভাবে কোনো বইয়ের মধ্যে, মডার্ন ইংলিশের মধ্যে ইনডিফিনিট বলতে কোনো শব্দ নাই, ইনডিফিনিট কেউ ব্যবহার করে না, সবাই সিম্পল ব্যবহার করে। কথা বুঝতে পারছো আমার? সবাই সিম্পল ব্যবহার করে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আবার প্রেজেন্ট সিম্পল। এই যে বলছিলাম ইনডিফিনিট মানে যেটা ইনডিফিনিট সেটাই সিম্পল, একই নাম। তাহলে এটা কি প্রেজেন্ট সিম্পলও হতে পারে। সর্বশেষ লাস্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ কমপ্লিমেন্ট ইন দিস সেন্টেন্স? এই সেন্টেন্সের মধ্যে কমপ্লিমেন্ট কোনটা? এই সেন্টেন্সের মধ্যে হচ্ছে যে কোন ধরনের কমপ্লিমেন্ট ব্যবহার হয়েছে। এখন এখানে আরেকটা প্রশ্ন, কমপ্লিমেন্ট কি? দেখো